ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তো আজকে আমরা জানব ভাসমান বস্তুর ধর্মাবলী। যে এর আগের ক্লাসে আমরা জেনেছি আর্কিমিডিসের সূত্র জেনেছি, প্লবতা কি, প্লবক বল কি, তারপর বিভিন্ন বস্তু কখন ডুবে যাবে, কখন ডুবে ভাসবে এবং কোন শর্তে যে ও আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, এগুলো আমাদের নেক্সট আগে প্রিভিয়াস ক্লাসে জানা আছে। এবং আজকে আমরা বলবো যে ভাসমান বস্তুর ধর্মাবলী। এবং এই ভাসমান বস্তুর ধর্মাবলীর আন্ডারেই আছে যে ভাসমান বস্তুর সাম্যাবস্থার শর্ত। মানে কি, যে ওই ভাসমান বস্তুর সাম্যাবস্থার শর্ত মানে বস্তু সাম্যাবস্থায় থাকবে, যে ইকুইলিব্রিয়ামে থাকবে, যে সাম্যাবস্থার শর্ত। ঠিক আছে, একদম ইজি কনসেপ্ট, সহজ কনসেপ্ট। যে যদি বলা হয় যে এখানে আছে জল, হ্যাঁ, যে এখানে একটা আছে কন্টেনার, এটা আছে আমাদের একটা কন্টেনার। তো এই কন্টেনারের মধ্যে এটা আছে আমাদের কন্টেনার, যে একটা পাত্র, আর এর মধ্যে আছে জল। হ্যাঁ, এর মধ্যে জল আছে বা কোনো আছে লিকুইড, এর মধ্যে কোনো জল বা কোনো লিকুইড এখানে আছে। ঠিক আছে, এবার এই কোন একটা বস্তু যদি এখানে ভাসে, হ্যাঁ, বললাম যে সাপোজ একটা কোন একটা বস্তু এখানে ভাসছে, এবং সেটা আমি ধরলাম কোন বস্তু, যে একটা অনিয়তকার বস্তু, অনিয়তকার। হ্যাঁ, যে সাপোজ যে কোনো বস্তু এখানে ভাসছে। যদি বলি বস্তু এখানে ভাসছে, যে এটা কি আমাদের ভাসমান বস্তু, বস্তু এখানে ভাসছে, তাহলে যদি ভাসে তার মানে কি, যে অ্যাকচুয়ালি তাহলে কোনো ভাসমান বস্তুর উপর দুটি বল কাজ করে। কি জানি, একটা কাজ করে কোন দিকে, যে নিচের দিকে ওর ওজন বা ভার, তাই তো, ওর নিচের দিকে কে কাজ করে, যে ওজন বা ভার। এবং সেই ওজন কোন রেখা বরাবর কাজ করে, ওই বস্তুর ভর কেন্দ্র দিয়ে, মানে অ্যাকচুয়ালি কি ওই বস্তুর ভার কেন্দ্র দিয়ে তার ওজনটা কাজ করছে। তার মানে কোনো বস্তু যদি ভাসমান হয়, তবে ভাসমান বস্তুর উপর মেনলি দুটো বল কাজ করে, কাজ করবে। তাহলে একটা কি, একটা কোন বল কাজ করবে, ওই বস্তুর ভার কেন্দ্রগামী ওজন, যাকে আমরা বলবো যে ওই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে, তাই তো, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কে কাজ করছে, ওজন নিম্নমুখী। এবং তার ঊর্ধ্বমুখী কে কাজ করে, কাজ করে যে প্লাবক বল। হ্যাঁ, যে প্লাবক বল তার কি কাজ করে, তার ওই প্লবতা কেন্দ্র দিয়ে তার ঊর্ধ্বমুখী কাজ করে। তাহলে কোন তরলে ভাসমান বস্তুর মেইনলি দুটো ফোর্স কাজ করে, একটা ভার কেন্দ্রগামী নিম্নমুখী ওজন বা তার ভার, এবং প্লবতা কেন্দ্রগামী তার কোন দিকে, যে তার হচ্ছে ঊর্ধ্বমুখী কে কাজ করে, আমাদের প্লবক বল। ঠিক আছে, দুটো বল কাজ করে। ঠিক আছে, এবার যে যদি বলা হয় যে কোনো বস্তু ভাসছে এবং সেটা সাম্যাবস্থায় আছে, যে ভাসছে এবং সাম্যাবস্থায় আছে মানে কি, যে ঠিক এই পজিশনে আছে, যে ভাসছে এবং ও ঠিক সাম্যাবস্থা মানে অস্থির হয়ে আছে। তার মানে ওর ওজন কি চাইবে, ওজন চাইবে নিচের দিকে টানবে। মানে কি, যে পৃথিবী তার সেন্টারের দিকে টানবে। কে টানবে, এই ওজনের জন্য ও নিচের দিকে একটা ফোর্স অনুভব করবে। এবং যেহেতু তরলে আছে, সেহেতু এই তরলের ধর্মের জন্য ওই বস্তুর ওজনের এগেনস্টে ঊর্ধ্বমুখী কে কাজ করবে, প্লাবক বল। তাহলে এই যে প্লাবক বলের কাজ কি, ওকে উপরে তোলা। ঠিক আছে, এবং এই যে এই বস্তুর ওজন, কোন ওজন, এই নিমজ্জিত যে বস্তুর ওজন, তাই তো, এই তরলের নিমজ্জিত যে বস্তুর ওজন, তাহলে ওর কাজ কি করবে, নিমজ্জিত তরলের ওজন কাজ করবে নিচের দিকে টানবে, আর প্লবক বল কি করবে, ওকে উপর দিকে তুলবে। কিন্তু এখানে বস্তু কিন্তু ভাসমান আছে, তাহলে ভাসমান অবস্থায় থেকে ওকে প্লবক বল উপরে ঠেলছে, বাট ও উপরে যাচ্ছে না। এবং সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে ওজন ওকে টানছে নিচের দিকে, ও নিচেও আসছে না। তার মানে এই উপরের ফোর্স এবং নিচের ফোর্স কি, তাহলে অবশ্যই সমান হয়ে গেছে। যদি সমান না হতো, যদি সাপোজ বলতাম যে এই দুটো বল, কোন দুটি বল আছে, মানে এখানে কে কে আছে, যে এই ভাসমান বস্তুর ওজন, তাই তো, এই ভাসমান বস্তুর ওজন
এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, তাই তো? তাহলে ভাসমান বস্তুর ওজন এবং অপসারিত ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন মানে কি প্লবক বল যদি সমান না হতো তাহলে কি ঘটতো? যদি বলতাম যে এই প্লবক বলটা কম তাহলে তাহলে নিচে নামতো। যদি বলতাম যে এই ওজন অপেক্ষা প্লবক বল বেশি তাহলে ও উপরে উঠতো। তাহলে ও যদি নিচে নামতো, ও এবার নিচে নামছে বা ও এবার উপরে উঠছে, তাহলে ওই বস্তু সাম্যাবস্থায় থাকতো না। সাম্যাবস্থা মানে কি? যে ও একদম স্থির হয়ে আছে, ও স্থির হয়ে আছে, তার মানে ও উপরে উঠছে না, তাহলে ও নিচেও নামছে না। তার মানে কি? তাহলে ওর উপর লব্ধি ফোর্স কত? শূন্য। তাহলে লব্ধি ফোর্স মানে কি? যে ওর উপর যতগুলো ফোর্স অ্যাপ্লাই হয়েছে প্রত্যেকের কি লব্ধি শূন্য হবে, মানে রেজাল্ট্যান্ট ফোর্স শূন্য হতে হবে। তার মানে তাহলে এই বস্তু সাম্যাবস্থায় আছে মানে স্থির হয়ে আছে, তার মানে ওর উপর দুটো বল কাজ করেছে, বাট দুটি বল একে অপরকে প্রশমিত করে দিয়েছে। তার মানে সাম্যাবস্থার দুটি শর্ত পাই, একটাকে বলে ভাসনের শর্ত আর একটাকে বলে আমরা সাম্যের শর্ত। তাহলে ভাসমান বস্তুর সাম্যাবস্থার শর্ত হলো, প্রথম শর্তকে আমরা বলি যে ভাসানের শর্ত। যে ভাসানের শর্ত, যে অ্যাকচুয়ালি এই ভাসানের শর্ত, এই ভাসানের মানে কি বস্তু ভেসে যাচ্ছে, তাই তো? তাহলে এই ভাসানের শর্ত মানে কি বোঝায়? যে ভাসছে এবং সেটা সাম্যাবস্থায় ভাসছে। তাহলে সাম্যাবস্থায় ভাসছে মানে কি? যে নিমজ্জিত বস্তুর ওজন, তাই তো, এবং এবং অপসারিত তরলের ওজন কি হতে হবে? অবশ্যই সমান হতে হবে। তাহলে 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 কি বললাম? যে ওই ভাসমান বস্তুর কি ভাসমান বস্তুর ওজন এবং এবং অপসারিত তরলের ওজন সমান হতে হবে। তাহলে ভাসনের শর্ত কি? যে ভাসমান বস্তুর ওজন এবং এবং অপসারিত তরলের ওজন সমান হতে হবে। এটা আমাদের ফার্স্ট শর্ত। সাম্যাবস্থার শর্ত দুটা, একটা ভাসানের শর্ত, একটা সাম্যের শর্ত। তাহলে তাহলে ভাসানের শর্ত কি? যে ভাসমান বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজন মানে প্লাবক বল সমান হতে হবে, তাই তো? সমান হলে কি হবে? যে ও নয় নিচে নামবে নয় উপরে উঠবে, তাহলে কি সাম্যাবস্থায় থাকছে না। এবার ওই ভাসমান বস্তুর সাম্যাবস্থার শর্তের ক্ষেত্রে আরেকটা শর্ত পড়ে, যে তাকে বলে সাম্যের শর্ত। কি বলে? যে সাম্যের শর্ত। এবার সাম্যের শর্ত কি বোঝায়? যে ও সাম্য গঠন করবে। এটা কি ভাসনের শর্ত, এটা সাম্যের শর্ত। মানে সাম্য বলতে বোঝাচ্ছে কি? যে এই বস্তু ভাসছে কিন্তু যে ব্যাপারটা যে এরকম, যে এটা অবশ্যই এর পরেই আমরা একে আরো ভালোভাবে ডিসকাস করব। যে তবু শুধু বলে দিই যে ভাসন মানে কেউ ভাসছে এবং এবং ভাসনের আন্ডারে কি আছে? সাম্য। যে অ্যাকচুয়ালি ভাসছে মানে কি? যে ভাসনের শর্ত মানে ও ভেসে আছে একদম স্টিল। আর এবার ভাসমানের অবস্থায় সাম্য, তার মানে কি? যে ভাসমানের অবস্থায় সাম্য আবার তিন প্রকার হয়। একটাকে আমরা বলি নিরপেক্ষ সাম্য, এই ভাসনের আন্ডারে আবার সাম্যের শর্ত আছে। এই সাম্যের শর্ত কি হয়? একটাকে আমরা বলি নিরপেক্ষ সাম্য, একটা বলে সুস্থির সাম্য, একটা বলে অস্থির সাম্য। যাই হোক, এই সাম্য শর্ত বলতে বোঝাই, আগে আমি লিখিনি, ওর যে স্টেটমেন্ট আছে সেটা আমি লিখিনি, তারপর একটা টোটালটা ডিসকাস করব। তাহলে সাম্যের শর্ত কি বোঝায়? দেখো, যে যদি বলা হয়, দেখো এখানে এই যে বস্তু আছে, তাহলে এই বস্তু তার নিজস্ব ভর আছে, তাহলে এই বস্তুকে তার গ্র্যাভিটি জন্য কি টানছে। তাহলে গ্র্যাভিটি যে রেখা বরাবর বস্তুকে টানছে, তাহলে সেই মানে যে পয়েন্ট বরাবর রেখা দিয়ে টানছে সেই পয়েন্টকে আমরা কি বলি? সেই পয়েন্টকে আমরা বলি হচ্ছে জি। কি বলি? জি মানে ওই গ্র্যাভিটি, তাই তো? ওই গ্র্যাভিটি বরাবর ওকে টানছে এবং তাহলে কি এই যে ওজন টানছে কোন দিকে? নিচের দিকে।
তাহলে ওজন মানে কি, তাহলে ওজন যে টানছে সেটা কোন বরাবর টানে, যে সেটা ওই বস্তুর ভার কেন্দ্রগামী সরলরেখা। তাহলে যে টানছে যে ফোর্সটা তার অভিমুখ দিকে ওই ভার কেন্দ্রগামী। এবং এই বস্তুকে প্লাবক বল, তাহলে এটা কি প্লাবক বল মানে ফোর্স, তাহলে ফোর্সের কি একটা অভিমুখ আছে, তাহলে এবং এই প্লবক বলের অভিমুখ কোন দিকে হয়, সেটা হয় বি, যেটা হচ্ছে এই প্লবতা কেন্দ্রগামী কোন দিকে, ঊর্ধ্বমুখী, তাই তো। যে ওজন টানছে কোন দিকে, ভার কেন্দ্রগামী নিম্নমুখী, আর প্লবক বল কোন দিকে ঠেলছে, প্লবতা কেন্দ্রগামী ঊর্ধ্বমুখী, তাই তো। এবং সাম্যের শর্ত বলতে বোঝায়, এবারে সাম্যের শর্ত বলতে বোঝায় যে বস্তুর ভার কেন্দ্র, তাই তো, এই বস্তুর এই যে এটা কি, এটাকে আমরা বলছি বস্তুর ভার কেন্দ্র, এটা হচ্ছে বস্তুর ভার কেন্দ্র, আর বি কে আমরা কি বলি, বি কে বলা হয়েছে প্লবতা কেন্দ্র। এবং আমি এর আগের প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যদি বস্তু ডুবে যায়, যদি বস্তু সম্পূর্ণ ডুবে আছে, সম্পূর্ণ যদি বস্তু ডুবে থাকে তবে তার ক্ষেত্রে ওই ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র সেম পয়েন্ট। যদি বস্তু ডুবে যায় তবে ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র সেম পয়েন্ট। বাট যদি বস্তুটি সম্পূর্ণ ডুবে না থাকে, যদি বস্তুটি সম্পূর্ণ ডুবে না থাকে তবে সেক্ষেত্রে ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র সেম পয়েন্ট না, এবং এইটাই আমি এই ক্লাসেই ডিসকাস করব। তাহলে এবার সাম্যের শর্ত, তাহলে সাম্যের শর্ত কি বোঝায়, যে সাম্যের শর্ত বলতে বোঝায় যে বস্তুর ভার কেন্দ্র মানে জি পয়েন্ট এবং প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখায় হবে, মানে বা থাকবে। তাহলে সাম্য মানে কি বোঝায়, যে ভার কেন্দ্র, এটা কি ভার কেন্দ্র, যদি বলি এটা হচ্ছে ভার কেন্দ্র আর এটা কি আমাদের হচ্ছে প্লবতা কেন্দ্র, তাহলে এরা কি হবে, এরা অবশ্যই একই উলম্ব সরল রেখায় থাকবে, একই উলম্ব সরল রেখায় থাকবে, এটাকে আমরা কি বলি সাম্যের শর্ত। এবং একই সরল মানে এই জি আর বি মানে ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই সরল রেখায় না থাকলে সাম্য তৈরি হতে পারবে না, কেন সেটাও আমি ডিসকাস করব, কোনো সমস্যা নাই। তাহলে সাম্যের শর্ত বলতে কি বোঝায়, আগে আমি স্টেটমেন্টটা দিয়ে দিই। তাহলে সাম্যের শর্ত বলতে কি বোঝায়, যে বস্তুর ভার কেন্দ্র এবং বস্তুর ভার কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই উলম্ব সরল রেখায় হতে হবে। তাহলে যে ভাসমান বস্তু ধর্মাবলী আমরা করছি, ওর আন্ডারে কি ভাসমান বস্তু সাম্যাবস্থা, মানে সাম্যাবস্থা থাকবে। তাহলে ভাসমান বস্তু সাম্যাবস্থার শর্ত হয় দুটি, একটা কি বলি আমরা যে ভাসনের শর্ত, যে ভাসনের শর্ত কি, যে এটা ইজি, যে ভাসমান মানে কি ওকে টানছে নিচের দিকে আর প্লবতা ঠেলছে উপরের দিকে, বাট ও উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে কি ওদের লব দিবার শূন্য। তাহলে লব দিবার শূন্য মানে কি এই নিচেরটা আর উপরেরটা সমান। তাহলে ভাসমান বস্তুর কি ওজন এবং অপসারিত তরলের ওজন সমান হতে হবে। তাহলে অপসারিত তরলের ওজন মানে কি প্লবতা, তাহলে এই ভাসমান বস্তুর ওজন এবং প্লবতা সমান, তাহলে কি ওই বস্তু ওখানে স্থির হয়ে গেছে, মানে সাম্যাবস্থায় আছে, এটা বলে ভাসনের শর্ত। এবং কি বলে, হ্যাঁ বস্তু ভেসে আছে বাট ভাসার ক্ষেত্র কি এবার সাম্য তৈরি করতে হবে। তাহলে এই সাম্য শর্ত কি বোঝায়, যে বস্তুর ভার কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখায় থাকবে। তাহলে জি আর বি যদি একই রেখায় থাকে তাহলে ওই বস্তু সাম্য তৈরি করতে পারবে। এবার তোমাদের কোশ্চিন আসতে মানে কোশ্চিন হবে যে হোয়াই, কেন এই জি আর বি একই রেখায় থাকলে বস্তু সাম্য তৈরি করবে। এটাই খুবই ইম্পর্টেন্ট টপিক এবং আশা করি তোমাদের এই পর্যন্ত বোঝার কোনো সমস্যা হয়নি, কিন্তু যে অ্যাকচুয়ালি এটাই আমাদের সাম্য শর্ত। এবং এই সাম্য শর্ত কি বলেছে, জি এবং বি
সেম পয়েন্টে থাকবে, সরি, যে জি এবং বি ওরা একই সরলরেখায় থাকবে। এবং তোমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা যে যদি ডুবে যায় বস্তু, যদি বস্তু ডুবে যায় তবে ডুবন্ত বস্তুর ক্ষেত্রে জি আর বি সেম পয়েন্ট, বা যদি আংশিক ডুবে থাকে তবে জি আর বি সেম পয়েন্ট না। এগুলো আমরা করব নেক্সট, এখনই আমরা করব। এবং নেক্সট যেটা করব, মানে এই যে এই সাম্যর যে রিলেটেড যেটা আমি করতে যাব, যেটা আমি বললাম যে যেটা জানাবো আমি, সেটা কিন্তু ইজি, খুবই ইজি, খুবই সহজ, খুবই মজাদার, কিন্তু একটু হলেও ক্রিটিক্যাল। কেন? যে তুমি এই আমার যেটা বলবো সেই ক্লাসটা তুমি 2বার 3বার রিপিট করে দেখো, কারণ যেটা বলবো সেটা খুবই ইজি, খুবই ইন্টারেস্টিং, বাট ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল? কারণ অ্যাকচুয়ালি তোমরা মেকানিক্সটা পড়োনি, কারণ তোমাদের এখনো মেকানিক্স পড়ানো হয়নি, বা এখন আমি পড়াইনি ওই জন্য। কারণ অ্যাকচুয়ালি তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ভার কেন্দ্র আছে, এবং ভার কেন্দ্র কি সেটা আমি বলেছি, আমি টোটালটাই আমি প্র্যাকটিক্যালি দেখবো যে ভার কেন্দ্র কি। এবং এবং এই যে এর রিলেটেড যেটা থিওরি করাবো, এক্ষেত্রে কিছু নিউ তোমাদের টার্ম আসবে, সেটা তোমাদের মেকানিক্সে গিয়ে তোমরা ওর সম্বন্ধে ভালো পরিচিতি হবে। এবং তবুও আমি মেকানিক্স বাদ দিয়েও যতটা সম্ভব আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি। কারণ অ্যাকচুয়ালি যে এই সাম্য শর্তকে যদি আমি ডিফাইন করতে চাই, তবে মেকানিক্সের সাহায্য লাগবে। মেকানিক্স, এই যে ভার কেন্দ্র অবশ্যই আছে, হ্যাঁ, এখানে মেকানিক্সের সাহায্য লাগবে। এবং তুমি মেকানিক্স পড়োনি, বাট আমি উইদাউট মেকানিক্সে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝে যাবে। কিন্তু মন দিয়ে দেখো, খুব সহজ বাট ক্রিটিক্যাল। এটাকে আমাদের সাম্য শর্ত, এটা আমি রাখছি। এই ভাষণের শর্ত জানলাম, ভাসমান বস্তুর সাম্য অবস্থার শর্ত জানলাম, ঠিক আছে। এবং যতগুলো টপিক বলছি তোমরা প্রত্যেকে অবশ্যই নোট করে নিও, কারণ এগুলো তোমাদের মেন কনসেপ্ট বিল্ডার, এগুলোই তোমাদের মেন পরবর্তী স্টেজে বা পরবর্তী ধাপে এগোনোর জন্য এগুলো তোমাকে সাহায্য করবে। তাহলে এবার বলি, এবার যে ভাসমান বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র কেন একই উলম্ব থাকলে বস্তু সাম্য থাকবে, দেখে নাও। সাপোজ এটা আছে জি, এটা আছে বি, ক্লিয়ার? তাহলে জি মানে কি? সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই বরাবর কে কাজ করছে? ধরলাম যে ওর ওজন মানে ওয়েট, এবং এটা কি বি মানে প্লবতা। তাহলে প্লবতা কেন্দ্রগামী কে কাজ করছে? আমাদের প্লাবক বল, তাই তো? এটা প্লাবক বল, তাহলে ধরলাম যে এই প্লাবক বল, ধরলাম যে W2, তাই তো? এবং মন দিয়ে দেখো যে এই জি আর বি যদি একই সরলরেখায় থাকে, তবে এই বস্তু কোনো ঘোরার চান্স পাবে না। মানে এই বস্তুর মধ্যে কোনো টর্ক সৃষ্টি হবে না, কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না, কোনো মোমেন্ট অফ ফোর্স সৃষ্টি হবে না, কোনো কাপল অফ ফোর্স সৃষ্টি হবে না। আমি কতগুলো নিউ রাশি বললাম, কি বললাম? যে টর্ক। অ্যাকচুয়ালি টর্ক কি? এই টর্ক বা বলে মোমেন্ট অফ ফোর্স বা কাপল অফ ফোর্স, যে এগুলো কি সেগুলো মেকানিক্সে আছে, তবু আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আশা করি বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। যে যদি বলি এটা আমাদের গ্র্যাভিটি, হ্যাঁ, এটা এদিকে টানছে গ্র্যাভিটি, ঠিক আছে? এই হাত হচ্ছে গ্র্যাভিটি টানছে, আর এই হাত হচ্ছে আমাদের প্লবতা টানছে, হ্যাঁ, প্লবতা টানছে। দেখো, গ্র্যাভিটি, প্লবতা, এই বস্তু স্থির হয়ে আছে। সাপোজ বস্তু ভাসছে, হ্যাঁ, এই যেটা দেখলাম, বস্তু ভাসছে এবং বস্তু সাম্যাবস্থায় আছে। তাহলে বস্তু ভাসছে মানে কি? এই প্লাবক বল মানে এই ওয়েট আর প্লাবক বল সমান, মানে বস্তু ভাসমান, এটা ভাসানের শর্ত। এবং সাম্য শর্ত হচ্ছে, কেন সাম্য হচ্ছে? যে অ্যাকচুয়ালি বস্তু ভাসছে এবং সেখানে কি যে গ্র্যাভিটি যেই বরাবর টানছে,
তার কি অপোজিট দিকে থাকছে প্লাবক বল। তার মানে ওই গ্র্যাভিটি এবং প্লাবক বল কি ওরা পরস্পর একই সরলরেখায় আছে, ফলে এ টানছে এই সাইডে, এ টানছে এই সাইডে, একই সরলরেখায় বাট বিপরীত দিকে থাকার জন্য এই লাঠি বা এই ভাসমান বস্তু সাম্য অবস্থায় আছে। এবার যদি না থাকতো, যে অ্যাকচুয়ালি এই জি আর বি যদি একই সরলরেখায় না থাকতো তাহলে কি হতো, জি আর বি তাহলে কি থাকবে একই সরলরেখায়। এটা শুধু বললে হবে না, আমাকে বলতে হবে উলম্ব। অবশ্যই কি, অবশ্যই উলম্ব। এই তুমি লিখলে যে বস্তুর ভার কেন্দ্র এবং প্রবলতা কেন্দ্র একই সরলরেখায়, যদি উলম্ব যদি না বলো তাহলে সম্পূর্ণ কাটা। উলম্ব কেন বলতে হবে এটাও দেখলাম। জি আর বি কি আছে এক্ষেত্রে একই রেখায় এবং উলম্ব। যদি উলম্ব না হয় তবে কি ঘটবে দেখো, যদি বলি এটা আমাদের জি, ঠিক আছে, এটা জি আছে এবং বি এই বরাবর যদি হতো তাহলে জি এবং বি একই উলম্ব রেখায় আছে। এবং যদি বলি যে বি এখানে শিফট করলো, কি বললাম যে বি এখানে শিফট করলো, কেন শিফট করবে, কেন শিফট করবে সেটাও বলছি আমি। যাই হোক, যে কি যে আমি কি বললাম যে এই যে বি সাইডে শিফট করলো, হ্যাঁ শিফট কেন করবে কি করে করবে সেটা আমি পরে বলছি। যে জি এখানে আছে আর বি শিফট করলো এখানে, তাহলে জি আর বি কিসে আছে, জি আর বি কিন্তু অবশ্যই মানে বি এখানে হওয়ার কথা ছিল। যদি তাহলে কি হতো, যদি বি এখানে হতো তাহলে একই সরলরেখায় এবং উলম্ব, আর বি এখান থেকে শিফট করে এখানে আসলো, তাই তো। বি কি এখান থেকে শিফট করে বি ওয়ান পয়েন্টে আসলো। তবে জি আর বি কি আছে একই সরল রেখায় বাট উলম্বতে না, উলম্ব না, এটাই মেন। তাহলে মনে রাখো, তাহলে এই জি এর কাজ কি, জি এর কাজ কি, এই জি এর কাজ হচ্ছে নিচের দিকে টানা, আর বি এর কাজ কি, আর বি এর কাজ হচ্ছে উপরের দিকে ঠেলা, তাই না। জি আর এই বি যদি এই পয়েন্টে থাকতো তবে জি ঠেলতো নিচের দিকে, বি ঠেলতো একই লাইনে উপরের দিকে, তবে জি আর বি একই সরলরেখায় উলম্ব। বাট বি যদি এখানে শিফট করে তবে তবে কি হবে, তাহলে জি এর কাজ কি, তাহলে জি আর বি যদি আমি টানি তাহলে কি হবে, ওরা একই সরলরেখায় বাট উলম্ব না, মানে লম্ব না, লম্ব আছে কি লম্ব না। তাহলে জি এর কাজ কি, জি এর কাজ অলওয়েজ ওয়েট তার সেন্টার দিকে টানা। আর যে বি, বি মানে কি প্রবলতা কেন্দ্র, তাহলে ওর কাজ কি ঠেলা, এ অলওয়েজ নিচের দিকে ঠেলবে, এ টানবে। তাহলে দেখো, তাহলে এবার তুমি মন দিয়ে এবার তুমি বুঝতে পারবে যে জি আর বি কি সেম পয়েন্টে নাই। তাহলে কিন্তু তাহলে এবার এই বস্তু যদি থাকে তবে এই বস্তু কিন্তু ঘুরবে, মানে কি ও ভাসমান আছে, যে এরকম একটা ও ভাসমান আছে, ও ভাসমান আছে বাট বাট সাম্যে নাই। কারণ সাম্য থাকতে গেলে কি হতে হবে, ভার কেন্দ্র এবং প্রবলতা কেন্দ্র একই উলম্ব রেখা। যে যদি বলতাম যে একই উলম্ব রেখা ফলে কি জি টানছে নিচের দিকে, বি টানছে একই লাইনে উপরের দিকে, ফলে জি আর বি কি আছে একই সরলরেখায় উলম্ব রেখাতে আছে। তাহলে ও টানছে এ টানছে নিচের দিকে, তাহলে ও স্থির। বাট বাট এক্ষেত্রে দেখো, যদি বলি এই যে তোমরা বুঝতে পারবে এই যে পয়েন্টটা এটা জি পয়েন্ট আর এটা আমাদের বি পয়েন্ট, হ্যাঁ জি আর বি। তাহলে এই যে জি কি করছে, জি ওকে টানছে কোন দিকে, জি টানছে নিচের দিকে, আর বি তো ঠেলবে উপর দিকে। বাট জি আর বি কি ওরা একই সরলরেখায় নাই, তাহলে কি করবে, তাহলে দেখো তাহলে এ কি এ টানবে কোন দিকে, এ টানবে নিচের দিকে, তাই না, এ টানবে কোন দিকে, এ টানবে নিচের দিকে, আর বি কি ঠেলবে কোন দিকে উপর দিকে, ফলে কি ফলে ও এই ঘুরে যাবে। তাহলে কি বললাম যে অ্যাকচুয়ালি কি যে এই জি কি জি ঠেলছে কোন দিকে, যে অ্যাকচুয়ালি এই যে জি মানে অ্যাকচুয়ালি এই জি টানছে কোন দিকে নিচের দিকে, আর বি কোন দিকে, বি উপরের দিকে। তাহলে কি হবে, তাহলে এ টানছে নিচের দিকে বলে কি ও নামবে আর এ উঠবে, তার মানে কি ও এবার মধ্যে কি হবে একটা ঘূর্ণন হবে, ঘূর্ণন। তাহলে ও ভাসছে বাট যেহেতু ওর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হলো, তার মানে কি ওর সাম্যে নাই, তাই তো। যদি সাম্য হতে হয়, যে যদি বলতাম যে এবার বি ওয়ানটা শিফট করেনি, বি ওয়ানটা এখানেই আছে, ফলে 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 কি হতো, ফলে এ ঠেলতো এ টানতো,
ফলেও কিছুই হতো না। দেখো ফলেও এ টানছে, এ মানে এ টানছে, এ ঠেলছে, কিছুই হতো না। কিন্তু যদি এরকম হতো তাহলে কি এ কি করছে, যদি জি আর বি যদি সেম যদি লাইনে না থাকে তাহলে কি এ কি করবে, এ ঠেলছে, এ কি করছে, এ ঠেলছে, তাহলে এ নামবে আর এ কি হচ্ছে, বি উপরে উঠছে, জি নামছে, তাহলে কি হবে, একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে। তাহলে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হওয়া মানে ওই বস্তুর মধ্যে টর্ক কাজ করেছে, ওই বস্তুর মধ্যে মোমেন্ট অফ ফোর্স কাজ করেছে, ওই বস্তুর মধ্যে কাপল অফ ফোর্স কাজ করেছে। কাপল অফ ফোর্স কেন বলছে, কাপল অফ ফোর্স মানে বোঝায় যে যুগ্ম বল বা দ্বন্দ্ব বল। যে যুগ্ম বল কেন, কারণ এই একটা কি করছে, একটা ঠেলছে, একটা টানছে, ফলে কি এই দুটি কি দুটি সমান, দুটি কি দুটি সমান সমান্তরালকে একটি যুগ্ম বল সৃষ্টি হয়েছে। মানে একে আমরা কি বলবো, যে কাপল অফ ফোর্স, তাই না, যে এই একটা বল, একটা বল, দুটি যুগ্ম বল এখানে সৃষ্টি হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সাম্য বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি সাম্য বলতে কি বোঝায়, যে বস্তু ভাসছে, তার মানে ভাসমান বস্তুর ওজন এবং অপসারিত বস্তুর ওজন সমান। এটা কি সাম্য, এটা আমাদের ভাসানের শর্ত। আর সাম্য মানে কি, ও ভেসে নিয়ে সাম্য আছে, তার মানে কি যে অ্যাকচুয়ালি কি ও নড়ছে চড়ছে না। কেন কেন না, কারণ অ্যাকচুয়ালি জি আর বি যদি কি থাকে একই উলম্ব রেখায় যদি থাকে, তবে কি তবে ওর মধ্যে কোনো টর্ক সৃষ্টি হতে পারবে না। কেন পারবে না, কারণ অ্যাকচুয়ালি ওর মধ্যে দুটি সমান সমান্তরাল বল সৃষ্টি হতে পারছে না, তাই না। যে যদি বলতাম একই সরলরেখা, তাহলে কি ও এই দিকে এই নিচের দিকে, ফলে 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 দুটি বল কি কখনোই সমান্তরাল হতে পারলো না। বাট এই বি যদি এখানে শিফট করে, তবে কি এ ঠেলছে উপর দিকে, এ টানছে মানে নিচের দিকে, তবে এ উপর দিকে, এ নিচের দিকে, ফলে কি ফলে দুটি কি সমান, কেন ভাসছে তো, ভাসমান বস্তু, দুটি সমান এবং কি সমান্তরাল। তাহলে কি হবে, এ নামাবে, এ নামাবে, এ উঠাবে, তার মানে কি বস্তু এবার আর সাম্য থাকলো না, সাম্য থাকলো না। যেমন যদি দেখো যে নৌকা, তাই তো, যে যদি বলে নৌকা, ওই নৌকা করে, ওই নৌকা এদিক ওদিকে দুলে, তাই তো, তাই নৌকা এদিক ওদিকে দুলছে মানে কি নৌকা সেক্ষেত্রে সাম্য না। যদি বলে নৌকাটা একদম স্থির হয়ে আছে বা বস্তু স্থির হয়ে আছে, তার মানে কি যে বস্তু সাম্য আছে, জি আর বি সেম পয়েন্ট, তার মানে কি দুটি বল আছে বাট সমান্তরাল না, ফলে কি ফলে কোনো টর্ক সৃষ্টি হচ্ছে না, ফলে ওই বস্তু ঘুরছেও না। এবার যদি বলি নৌকাটা এভাবে ঘুরছে, দেখবা তুমি দেখবা নৌকা এভাবে ঘুরে, যদি উঠো নৌকা দেখবে নৌকা ঘুরছে। আর নৌকা ঘুরছে কেন, ওয়াই নৌকা এভাবে দুলছে কেন, কারণ অ্যাকচুয়ালি তখন নৌকার ক্ষেত্রে জি আর বি শিফট করে গেছে, শিফট। এবার তুমি দেখো, তুমি নৌকার মধ্যে তুমি নৌকা স্থির হয়ে আছে, নৌকা স্থির হয়ে আছে, দেখবে তার মানে কি বস্তু জি আর বি সেম পয়েন্টে আছে। এবার তুমি যখনই যখনই মধ্যে উঠে গেলে, নৌকার মধ্যে উঠলেই দেখবে যে নৌকা কাঁপা স্টার্ট করে দেবে, তাই তো, ও দুলবে। তাই তুমি ওঠার পর এমন কি চেঞ্জ হলো, তুমি যেহেতু উঠলে তার মানে কি নৌকা সহ তোমার, মানে তুমি সহ নৌকা টোটাল সিস্টেমের জি আর বি কি হলো, চেঞ্জ হলো। কেন, তুমি যদি উঠো তবে নৌকার ভার বাড়লো, তার মানে কি জি বেড়ে গেছে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে গেছে। আবার যেহেতু তুমি নামলে, তুমি যেহেতু উঠলে, সেহেতু নৌকা অল্প হলো কি জলের মধ্যে নিচে নেমে গেছে, তাহলে জলের মধ্যে নিচে নেমে যায়, তাহলে অপসারিত কি তরলের ওজনটা আরো বেড়ে গেছে, তার মানে কি বিও চেঞ্জ করেছে। তাহলে তুমি যখন নৌকাতে উঠোনি তখন নৌকা স্থির হয়ে আছে, কেন, জি আর বি সেম পয়েন্ট, ওকে ঘোরানোর জন্য কোনো কাপল সৃষ্টি হয়নি। বাট তুমি যখন উঠলে তখন কি জি আর বি কি হলো, চেঞ্জ হলো। তুমি উঠলে মানে কি তুমি সহ নৌকা সিস্টেমের ভর চেঞ্জ হলো, মানে গ্র্যাভিটি চেঞ্জ হলো, পয়েন্ট চেঞ্জ হলো। এবং বি, তাহলে কি হবে যে বি মানে কি নৌকা কি হলো, নৌকা এবার যেহেতু তুমি উঠলে অল্প হলেও কিছু সময় ডুবে গেল, তাহলে কি হবে অপসারিত তরলের ওজন চেঞ্জ হবে, তাহলে প্লবতা কেন্দ্র চেঞ্জ হবে। তার মানে এবং তুমি উঠার পর কি দেখলে নৌকা এভাবে দুলছে, তার মানে কি জি আর বি, তাহলে দুলছে মানে কি এই যে দুলছে মানে কি
দুলছে মানে কি জি আর বি এবার সেম পয়েন্ট না, তার মানে এটা কাপল অফ ফোর্স তৈরি করেছে। তাহলে সাম্য শর্তর ক্ষেত্রে জি এবং বি কি থাকবে, একই উলম্ব সরলরেখায় হতে হবে। আর যদি সাম্য যদি না তৈরি হয় তাহলে কি হবে, জি আর বি কখনোই সেম পয়েন্ট থাকবে না, ওটা কি থাকবে আলাদা পয়েন্ট। তাহলে এ ঠেলবে ও টানবে, তাহলে কি করবে ও এভাবে দুলবে, তাই না, এ ঠেলছে ও টানছে ও তাহলে ওখানে দুলবে। এবং নেক্সট থিওরি আমরা করব যে ভাসমান বস্তুর সুস্থিতি করব। নেক্সট থিওরি আমরা কি ভাসমান বস্তুর সুস্থিতি। এবং এবং আমাদের যে সাম্য, এই সাম্য হয় তিন প্রকার। এই যে সাম্য, এই সাম্য হয় তিন প্রকার। একটাকে আমরা বলি নিরপেক্ষ সাম্য, একটাকে বলি সুস্থির সাম্য, একটাকে বলি অস্থির সাম্য। এগুলো কি, এগুলো আমরা জানবো যে সাম্য তিনটি শর্ত কি কি হয়। এবং এই ক্ষেত্রে এই জি বি মানে ভার কেন্দ্র এবং প্রবণতা কেন্দ্রকে যুক্ত করলে যে সরলরেখা পাচ্ছি সেটা উলম্ব হোক বা উলম্ব না হোক, যে সরলরেখা, এই সরলরেখার নাম দিলাম এবি। হ্যাঁ, তেমন সে এটা কি জি এবং বি কে যুক্ত করলে যে সরলরেখা এবি, এই এবি সরলরেখাকে বলা হয় কেন্দ্রীয় রেখা। একে আমরা কি বলি, যে কেন্দ্রীয় রেখা, এটা আমরা জানতে হবে। তাহলে বি আর জি কে যুক্ত করলে যে সরলরেখা তাকে আমরা কি বলি, কেন্দ্রীয় রেখা। ক্লিয়ার? তাহলে নেক্সট আমাদের থিওরি হলো যে ভাসমান বস্তুর সুস্থিতি। যে ভাসমান বস্তুর সুস্থিতি, এবং এই ভাসমান বস্তুর সুস্থিতিকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি। এবং অ্যাকচুয়ালি যে কোনো বস্তু কোন ক্ষেত্রে সাম্য অবস্থা মানে সাম্য গঠন করবে বা সাম্য গঠন করবে না, ও যে ঘুরে যাবে, সেটা কারোর জন্য, টর্কের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে কিছুটা মেকানিক্স আছে। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের ভাসমান বস্তুর সুস্থিতি। এটা কয় প্রকার, তিন প্রকার। এক নাম্বার আমরা বলি নিরপেক্ষ সাম্য, যে অ্যাকচুয়ালি বস্তু থাকবে সাম্যে, এবং এই সাম্যকে আমরা ভাগ করতে পারি তিনটা ভাবে। একটাকে বলা হয় নিরপেক্ষ সাম্য, একটাকে আমরা বলি নিরপেক্ষ সাম্য, সেকেন্ড বলা হয় যে সুস্থির সাম্য, আর থার্ড বলা হয় অস্থির সাম্য। থার্ড আমরা বলি যে অস্থির সাম্য। এই তিন প্রকার সাম্য, এবং এই তিন প্রকার সাম্য তোমাদেরকে বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। যে নিরপেক্ষ সাম্য কি, নিরপেক্ষ সাম্য কি, ঠিক আছে, নিরপেক্ষ সাম্য কি, তুমি ধরো যে এটা একটা আছে কন্টেনার, এটা একটা আছে কন্টেনার, এই কন্টেনারের মধ্যে একটা ফুটবল ভাসছে, তাই তো। এই যে কন্টেনার, এই কন্টেনারের মধ্যে একটা ফুটবল ভাসছে। ও, তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেল, যে 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 ওই এটা জল আছে, এটা আছে কন্টেনার, হ্যাঁ, এটা জল আছে, এটা আছে কন্টেনার। যে কি, যে অ্যাকচুয়ালি এটা একটা বস্তু, সাপোজ সেটা গোলক হোক বা নিয়তাকার হোক বা অনিয়তাকার হোক। এবং আমি তোমাদের বলেছি যে ওই বস্তুর ভার কেন্দ্র থাকে কোন দিকে, উপর দিকে, এবং প্লবতা কেন্দ্র থাকে নিচে, তাই তো। যে ভাসমান বস্তুর প্লবতা কেন্দ্র থাকে কোন দিকে, নিচের দিকে, এবং ভার কেন্দ্র থাকে কোথায়, উপর দিকে। যে অ্যাকচুয়ালি ভার কেন্দ্র বলতে কি বোঝায়, ভার কেন্দ্র বলতে বোঝায় যে যে এরকম আমরা এক্ষেত্রে আমরা সমস্ত কিছু ধরলাম সিমেট্রিক বডি। তাহলে সিমেট্রিক বডির ক্ষেত্রে যে যেখানে কি বস্তুর সেন্টার অফ মাস, সেই পয়েন্টকে আমরা কি বলি, সেন্টার অফ গ্র্যাভিটি। মানে যেখানেই বস্তুর ভর কেন্দ্র সেখানেই বস্তুর ভার কেন্দ্র। তাহলে বস্তুর ভর কেন্দ্র বলতে কি বোঝায়, যে কোনো বস্তুর ভর যেখানে জমা থাকে। তাহলে এই যে এই গোলকের ক্ষেত্রে তাহলে ওর মোট ভর কোথায় জমা হয়ে আছে, এই গোলকের ঠিক মাঝখানে, তাই তো। তাহলে এই গোলকের ঠিক মাঝখানে কি, এটা বস্তুর টোটালটা ভর, তাহলে এই টোটাল ভরের মাঝখানে কি আছে, বস্তুর ভর কেন্দ্র, তার মানে এটাই হচ্ছে আমাদের ভার কেন্দ্র। ক্লিয়ার? এবং প্লবতা
প্লবতা কেন্দ্র বলতে কি, প্লবতা কেন্দ্র বলতে কি বোঝায়? আমি এটা এর আগের দিন বলেছি যে প্লবতা কেন্দ্র কি, যে অ্যাকচুয়ালি এই বস্তুকে ডোবানোর জন্য যে পরিমাণ জল অপসারিত হলো, ওই অপসারিত হওয়ার আগে ওই জলের ভরকেন্দ্র যে পয়েন্টে অবস্থিত ছিল ঠিক সেই পয়েন্টকে আমরা কি বলি? প্লবতা কেন্দ্র। তার মানে তাহলে এখান থেকে যে জল বার হয়ে গেছে সেই জল কি এই মানে অ্যাকচুয়ালি কি এতটা অংশ ডুবে আছে, এতটা পরিমাণ অংশ ডুবে আছে। তার মানে এই এতটা অংশের কি জল বাইরে বেরিয়ে গেছে। তার মানে এতটা অংশের জলের ভরকেন্দ্র যেখানে আছে সেটাই কি এই বস্তুর প্লবতা কেন্দ্র। তার মানে এই এতটুকু অংশের মানে কি এতটুকু জলের ভরকেন্দ্র কোথায়? তাহলে এই এতটুকুর মাঝখানে, তাহলে এই এতটুকুর মাঝখানে মানে কি এই যে এই পয়েন্টটা, এটা আমাদের বি। ক্লিয়ার? বোঝা গেল তো? অ্যাকচুয়ালি জি মানে কি বস্তুর ভরকেন্দ্র, মানে এই টোটাল বস্তুর ভরকেন্দ্র কোথায়? এই টোটালটার মাঝখান মানে এই পয়েন্টটা। আর প্লাবতা কেন্দ্র কি? যে বস্তুকে ডোবানোর জন্য যে পরিমাণ জল অপসারিত হয়েছে, অপসারণের আগে ওই জলের ভরকেন্দ্র যেখানে ছিল সেটা কি ওই বস্তুর প্লবতা কেন্দ্র। তার মানে কি তার মানে এতখানি কি ডুবে আছে, তাহলে এতখানি অংশের কি জল বাইরে বেরিয়ে গেছে। তাহলে এতখানি অংশের জলের তাহলে ভরকেন্দ্র কোথায়? তাহলে এতটুকু অংশের জলের মানে এতটুকু অংশের জলের ভরকেন্দ্র আছে কোথায়? তাহলে এতটুকু জলের মাঝখান মানে কোথায়? এটা। তার মানে এই টোটালটার মাঝখান মানে কি সেন্টার অফ গ্র্যাভিটি। আর এই টোটালটা জলের যে সেন্টার অফ মাস, তাহলে সেটা হবে প্লবতা। তার মানে কি যে বিএস থেকে জি অলওয়েজ কোথায় আছে? উপরে আছে। এটাই তো না? সেই জন্য কোথায় জি উপরে, সেটা বস্তুর ভরকেন্দ্র। আর বি মানে কি জি এর নিচে। কেন? সেটা কি সেটা এই যে এতটুকু অংশে, মানে এতটুকু অংশে। এবার যদি বলতাম যে এই বস্তুটা সম্পূর্ণ ডুবে গেছে, তাই তো? যে যদি বলা হয় যে এই যে এই বস্তু সম্পূর্ণ ডুবে আছে, তাহলে সম্পূর্ণ যদি ডুবে থাকে তাহলে টোটাল বস্তুর ভরকেন্দ্র কোথায়? এই যে মাঝখানে টোটালটা ডুবে আছে মানে কি তাহলে এই টোটাল বস্তুর কি ভরকেন্দ্র মাঝখানে। এবং টোটালটা যদি ডুবে থাকে তাহলে এই টোটাল অংশে ভরের কি জল অপসারিত হয়েছে, তাহলে এই এতখানি জলের কি ভরকেন্দ্র মাঝখানে। তার মানে কি গ্র্যাভিটি এবং কি প্লবতা কেন্দ্র সেম পয়েন্ট যদি সম্পূর্ণ যদি বডি ডুবে থাকে। বাট যদি সম্পূর্ণ যদি বডি ডুবে না থাকে তাহলে কিন্তু জি আর বি সেম পয়েন্ট না। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কি তাহলে বললাম? তাহলে নিরপেক্ষ সাম্য। হ্যাঁ, তাহলে নিরপেক্ষ সাম্য। তাহলে নিরপেক্ষ সাম্যর ক্ষেত্রে তাহলে বলতে জি তাহলে কোথায়? জি আছে উপরে, আর বি আছে কোথায়? বি আছে নিচে। তাহলে এরা তাহলে কি ওরা একই সরলরেখায় ছিল। এটা কি আমাদের কোন সাম্য? নিরপেক্ষ সাম্য। এবং এই গোলককে যদি আমরা কাট করি, যে অ্যাকচুয়ালি নিরপেক্ষ সাম্য মানে কি বোঝায়? যে অ্যাকচুয়ালি নিরপেক্ষ সাম্য বলতে বোঝায় যে কোনো একটা বস্তু নিরপেক্ষ সাম্যে আছে। মানে কি বোঝায়? যে কোনো একটি বস্তুকে যদি সামান্য বাহ্যিক বলের সাহায্যে যদি হেলানো হয়, ওকে ধাক্কা দেওয়া হয়, যদি হেলানো হয় তবে ওই বস্তুর প্লবতা কেন্দ্র যদি কোনো অবস্থান পরিবর্তন না করে। কি বললাম? যে কোনো একটি বস্তু জলের মধ্যে ভাসছে এবং ওই বস্তুকে যদি সামান্য পরিমাণে যদি হেলানো যায় এবং হেলানোর পরেও যদি ওই বস্তুর প্লবতা কেন্দ্র যদি অপরিবর্তিত হয়, তার মানে কি এই নিরপেক্ষ সাম্যর ক্ষেত্রে প্লবতা কেন্দ্র কি হয়? অপরিবর্তন থাকে। হ্যাঁ, অপরিবর্তন। যে তাহলে একে আমরা সামান্য হেলাবো, তাই তো? একে আমরা সামান্য হেলাবো। তাহলে বলো, তাহলে এই গোলককে তুমি যদি সামান্য হেলাও কি দেখবে? ওই গোলক তো গোলকই আছে, গোলকই আছে। যে সাপোজ তুমি একটা ফুটবল সব থেকে ভালো এক্সাম্পল, একটা ফুটবল জলের মধ্যে ভাসছে। হ্যাঁ, জলের মধ্যে ভাসছে। এবার তুমি ওই ফুটবলকে তুমি ঢেল মারলে, দেখবে যে ফুটবলটা হয়তো কি ওই জায়গা থেকে সরে গেছে, বাট কি দেখবে ওই ফুটবল ওরকমই হয়ে আছে। তার মানে কি যে অ্যাকচুয়ালি ওরকম হয়ে আছে মানে কি
তার মানে ফুটবলকে যদি ধাক্কা মারো তাহলে কি নেবে, ফুটবল হেললো, বাট ফুটবল তো ফুটবল ওরকম হয়ে আছে, মানে এরকম যা ছিল এখনো সেম হয়ে আছে। কিংবা যদি কোনো বল যদি মানে মানে অ্যাকচুয়ালি গোলক যদি যদি ভাসমান হয়, তবে তুমি ওকে তুমি যেভাবে তুমি খেলো না কেন ও ওরকমই থাকবে। তার মানে কি, যে তার মানে সাপোজ আমি বলছি যে তাহলে এটা কি জি আর বি, তাহলে এক্ষেত্রে আমরা কি বলি কেন্দ্রীয় রেখা। তাহলে সাপোজ একে যদি হেলিয়ে দিই তাহলে কি করবে, তাহলে একে যদি হেলিয়ে দিই তাহলে এই লাইনটাও হেলে যাবে, তাই না? একে আমি হেলালাম, মানে এই লাইনটা যেটা এ বি যেটা সেন্ট্রাল লাইন সেটা কি হবে, সেটা হেলে যাবে। তার মানে এর মাঝখান কোনটা, এই পয়েন্টে, এটা তো জি আছে। আর এবার তার মানে কি, তার মানে এই পয়েন্টে আমাদেরকে বি হওয়ার কথা, তাই না? অ্যাকচুয়ালি এখানে কি এ হেলে গেছে, তার মানে কি বি এখানে হওয়ার কথা, বাট বি এখানে হবে না, বি যেখানে ছিল ঠিক সেখানেই থাকবে। তাহলে কি বললাম, বি যেখানে ছিল সেখানেই থাকবে। কেন থাকবে, কারণ অ্যাকচুয়ালি তুমি গোলককে যদি হেলাও তাহলে গোলক ও অলওয়েজ গোলকই আছে, তাহলে ও গোলক অলওয়েজ গোলকই আছে। তার মানে কি, তার মানে এই ক্ষেত্রে যখন ছিল লম্বা, তখন এই ক্ষেত্রে এই পরিমাণটা যতটা পরিমাণ জলকে বার করেছিল, তাহলে এই টোটাল পরিমাণের ভারকেন্দ্র যেখানে ছিল, এবার কি গোলক তো গোলকই আছে। তার মানে কি, যে এই ক্ষেত্রে আমি যতই হেলাই না কেন ও সেম, মানে এরই সেম অ্যামাউন্টেরই ও জল অপসারিত করবে। তাহলে এক্ষেত্রে অপসারিত জলের ভারকেন্দ্র যেখানে হবে, এক্ষেত্রে কি যেহেতু সমান অ্যামাউন্টের জল অপসারণ করছে, তাহলে কি তাহলে এক্ষেত্রে কি ভারকেন্দ্র সেম পয়েন্টে হবে। তাহলে সেটা কোথায়, তাহলে সেটা এই পয়েন্টে হবে। তাহলে জি আছে কোথায়, জি আছে এখানে। তাহলে জি এর কাজ কি, জি এর কাজ হচ্ছে নিচের দিকে, জি এর কাজ কি নিচের দিকে ঠেলা, আর বি এর কাজ কি উপর দিকে ঠেলা। দেখো তো, দেখো জি আর বি কি হচ্ছে, ওরা একই লাইনে থাকছে। তাহলে একই লাইনে যদি থাকে, আমি তোমাদের বলেছি যে জি এদিকে বি এদিকে, তাহলে কি দুটি দুটি সমান বিপরীত বাট সমান্তরাল না। তাহলে কি হবে, তাহলে ওই বস্তু মধ্যে কোনো টর্ক সৃষ্টি হতে পারবে না। তার মানে কি, তার মানে ওই বস্তু যেটা আছে সেটা সাম্য আছে, বা সেটা কোন সাম্য, নিরপেক্ষ সাম্য। হ্যাঁ, যে তুমি ওকে যেভাবেই ঘুরাও না কেন ও সম্পূর্ণ নিরপেক্ষ, মানে ও সুস্থিরে দিকেও যাবে না, ও অস্থির যাবেও না, ও যেমন আছে তেমন থাকবে। একে আমরা কি বলি, নিরপেক্ষ সাম্য। তাহলে নিরপেক্ষ সাম্যটার শর্ত কি, যে নিরপেক্ষ সাম্যের শর্ত হলো যে কোনো বস্তুকে বাহ্যিক বল দিয়ে যদি হেলানো যায় তবে বস্তুর প্লবতা কেন্দ্র কোনো চেঞ্জ করবে না। তাহলে এখানে কি এই বস্তুর কি জি ছিল, এখানে জি তো মাঝখানে থাকবে, কোনো ব্যাপার না। এবং এক্ষেত্রে যখন ছিল জি আর বি ছিল একই লাইনে, এক্ষেত্রে আমি এখন হেলাইনি, তাহলে জি আর বি সেম লাইনে আছে। এবার আমি ওকে যদি হেলিয়ে দিই তাহলে কি দেখবো, যে গোলক তো অলওয়েজ গোলকই আছে। তাহলে গোলক অলওয়েজ গোলক আছে মানে কি, তাহলে ফার্স্ট ক্ষেত্রে হেলানোর আগে যে পরিমাণ জলকে বার করেছিল এবং কি করবে, হেলানোর পর ও গোলকই আছে, কোনো শেপ চেঞ্জ হয়নি, বা কোনো কিছু আমি বুঝতেই পারবো না। তার মানে কি, এক্ষেত্রেও সেম অ্যামাউন্টের জলকেই বার করেছে, এখানেও যা জল বার করেছে এখানেও সেম জল বার করেছে। এর ক্ষেত্রেও বি যেই পয়েন্ট, এর বি সেম পয়েন্ট, তাই তো? আমাদের দেখে কি মনে হচ্ছে, হ্যাঁ ও হেলে গেছে, বাট হেললেও কি গোলকই আছে। তার মানে কি, বিটা এখানে হবে না, বিটা এই পয়েন্টেই থাকবে। তাহলে বি এর কোনো স্থান চেঞ্জ করবে না, মানে প্লবতা কোনো চেঞ্জ হবে না। তাহলে কি, তাহলে যেমন এখানে ছিল জি আর বি ছিল সেম লাইন, তেমন এখানে দেখে হয়েছে এটা ছিল জি, বি এখানে কখনো হবে না, বি আছে কোথায়, সেম আগের পয়েন্টে আছে। তাহলে বি জি কোন দিকে, নিচের দিকে, বি কোন দিকে, উপরের দিকে। তাহলে কি হবে, এরা না টর্ক সৃষ্টি করতে পারবে না। ফলে কি আছে, নিরপেক্ষ সাম্য। এবার নেক্সট হচ্ছে সুস্থির সাম্য। যে সুস্থির সাম্য বলতে কি বোঝায়, এই সুস্থির সাম্যে কোনো বস্তুকে যদি হেলানো যায় তবে বস্তু তার প্লবতা কেন্দ্র পরিবর্তন করে। তাহলে সুস্থির সাম্যে কি করে, প্লবতা কেন্দ্র পরিবর্তন করে। এবং নিরপেক্ষ সাম্যে টর্ক সৃষ্টি হয় না। তার মানে ও কোনো ঘোরার চান্স নাই। আর সুস্থির সাম্যে টর্ক
সৃষ্টি হয়। কেন হয় সেটাও বলছি। তাহলে তাহলে সুস্থির সাম্য, হ্যাঁ, তাহলে সুস্থির সাম্য বলতে বোঝায় যে কোনো বস্তুকে বাহ্যিক বল দিয়ে যদি সামান্য যদি হেলানো যায় তবে বস্তু কি হবে, প্লবতা কেন্দ্র সৃষ্টি হবে, মানে প্লবতা কেন্দ্রের পরিবর্তন হবে এবং টর্কের সৃষ্টি হবে, এবং এই টর্কের সৃষ্টি হওয়ার জন্য ওই বস্তু তার আগের অবস্থায় ফিরে আসতে সক্ষম হবে। তাহলে কি সাম্য মানে অ্যাকচুয়ালি কি, যে ও সাম্য থাকতে বা সুস্থির। কেন কেন সুস্থির, যে অ্যাকচুয়ালি ওই প্লবতা কেন্দ্রের পরিবর্তন করলেও, তার মানে কি প্লবতা কেন্দ্রের পরিবর্তন করলে ওই বস্তুর মধ্যে টর্ক সৃষ্টি হবে। কি করে হবে বলছি, একটা টর্ক সৃষ্টি হবে, এবং টর্ক সৃষ্টি হলে তাহলে কি হবে, ওর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, বা ঘূর্ণন প্রবণতা এমন সৃষ্টি হবে যে কিনা করবে, যে ঘূর্ণন প্রবণতা ওকে ঠিক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। তার মানে কি ও সুস্থির সাম্য। আর আর অস্থির সাম্য কি, এই অস্থির সাম্যর ক্ষেত্রেও, এই অস্থির সাম্যর ক্ষেত্রেও প্লবতা কেন্দ্র পরিবর্তন হবে, এবং এক্ষেত্রেও টর্ক সৃষ্টি হবে। এখানে কি, এখানে সুস্থির আর অস্থিরের মধ্যে মেন পার্থক্য কি, এখানে সামান্য হেলালে প্লবতা কেন্দ্রের পরিবর্তন হবে, টর্ক সৃষ্টি হবে, বা যে টর্ক সৃষ্টি হবে ওই টর্ক সেই বস্তুকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হবে। বাট অস্থির সাম্যের ক্ষেত্রেও কি হবে, প্লবতা কেন্দ্রের পরিবর্তন হবে, টর্ক সৃষ্টি হবে, বাট যে টর্ক সৃষ্টি হবে ওই টর্কের জন্য ওই অস্থির সাম্যে থাকা বস্তুকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, বাট একটি নতুন অবস্থানে নিয়ে গিয়ে ওকে সাম্য করে দেবে। মানে এখানে কি, এখানে সামান্য হেলালে যে টর্ক সৃষ্টি হবে ওর জন্য কি ও ঠিক আগের অবস্থায় ফিরে আসছে। বাট অস্থির সাম্যের ক্ষেত্রে যদি হেলিয়ে দিই, প্লবতা কেন্দ্র চেঞ্জ হবে, টর্ক সৃষ্টি হবে, বাট ওই টর্ক তাকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, এবং কি ওকে উল্টে দেবে। মানে কি ফিরে তো নিয়ে যেতে পারবে না, উল্টা কি, যেটা টর্ক সৃষ্টি হয়েছে, মানে কি টর্ক সৃষ্টি হয়েছে, বাট মানে ওর মধ্যে কি একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়েছে, বাট ওই টেন্ডেন্সিটা ওকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। ওকে কি করবে, ওকে কি করবে, ওকে এবার হচ্ছে উল্টে এবার অন্য সাম্যাবস্থা তৈরি করবে। যেমন আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি যে সুস্থির আর অস্থির। এবার নৌকা আছে, এটা আছে নৌকা। এই নৌকার মধ্যে তুমি উঠলে, দেখলে যে নৌকা কি করছে, দুলছে, বাট নৌকা কি দুলতে দুলতে কি হবে, ঠিক আগের অবস্থায় ফিরে আসলো। তার মানে এক্ষেত্রে কি সুস্থির সাম্য আছে। এবার লোক আরো উঠলো, বাইক উঠলো, সাইকেল উঠলো, গরু উঠলো, ছাগল উঠলো, ভেড়া উঠলো, সবাই উঠলো। এবার দেখলে যে নৌকা এমন হেলছে, মানে কি টর্ক সৃষ্টি হয়েছে, এমন হেলছে, ফলে তোমরা দেখলে যে নৌকার টোটালটাই উল্টে গেছে। তোমরা কি দেখলে, এই নৌকাটা না টোটালটা উল্টে গেছে। তার মানে কি অ্যাকচুয়ালি এক্ষেত্রেও টর্ক, বাট এক্ষেত্রে টর্ক তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে কেউ কি হবে, দুলতে ঠিক হয়ে গেল। বাট এক্ষেত্রে কি এমন দুলবে যে যাতে ওকে ঠিক কি করবে, ওকে তার একদম ওকে ঘুরিয়ে দিবে, এবং এক্ষেত্রে তার আগের অবস্থায় নিয়ে যেতে পারবে না, এবং কি নৌকা কি ঘুরে গিয়ে নতুন সাম্যাবস্থা তৈরি করবে। মানে সুস্থির সাম্যের ক্ষেত্রে তার সামান্য পরিমাণে হেলানোর জন্য বস্তু কি তার আগের অবস্থায় ফিরে আসতে পারে, এবং অস্থির ক্ষেত্রে আগের অবস্থায় ফিরে আসতে পারেই না, ও অন্যকে একটি নতুন সাম্যাবস্থা তৈরি করে, তাই তো। যেমন একটা নৌকা, তাহলে কি নৌকা তখন উল্টে যায়, তার মানে কি তখন ওর মধ্যে কি একটা অস্থির সাম্য তৈরি হয়েছে। তাহলে এইগুলো তাহলে কেন হচ্ছে, বা অ্যাকচুয়ালি কি করে হচ্ছে, এগুলো কেন হচ্ছে এবং কি করে হচ্ছে, তাই তো, কি করে হচ্ছে এবং কেন হচ্ছে। দেখো, যে ধরো যে এটা আছে জল, এটা আছে জল, তাহলে এখানে জল, এখানে একটা আয়তাকার বস্তু আছে, একটা আয়তাকার বস্তু এভাবে রাখা আছে। এবার এর ঠিক মাঝখান পয়েন্ট কোনটা, এই বস্তুর মাঝখান পয়েন্ট এই যে এটা, তাহলে এখানে কি আছে, জি, ঠিক আছে, এখানে জি আছে। এবার এই এতখানি অংশ জলের নিচে আছে, তাহলে এই এতখানি অংশের জলের তাহলে ভর কেন্দ্র কোথায়,
ঠিক এই মাঝখানে, তাহলে এটা তোমাদের বি, তাই তো? এবার বি এর জি কি আছে, সেম লাইনে আছে, কোনো অসুবিধা নাই, কারণ এখানে একে কোনো হেলানো হয়নি, যেমন নৌকা স্থির হয়ে গেছে। এবার একে যদি হেলানো যায় তাহলে কি ঘটবে ব্যাপারটা, এবার একে যদি হেলানো যায় তাহলে কি দেখবো, এটা জল, হ্যাঁ। এবার একে যদি হেলানো যায় তাহলে এই টোটালটার তাহলে মিডল পয়েন্ট কোথায় আছে, এই যে এই পয়েন্ট না, মিডল পয়েন্ট, তাহলে এটা কি আমাদের জি পয়েন্ট, তাহলে এটা কি আমাদের জি পয়েন্ট, এটা আমাদের জি পয়েন্ট। তাহলে জি পয়েন্ট তাহলে কে তাহলে কাজ করবে, এই জি পয়েন্ট তাহলে কে কাজ করবে, এই যে আমাদের কি, এই যে কেন্দ্রীয় রেখা, এই যে এবি কে আমাদের কেন্দ্রীয় রেখা, এটা এ এটা বি কে আমাদের কেন্দ্রীয় রেখা। এবার মন দিয়ে দেখো, যখন ছিল মাঝখানে তখন এই বি কি ছিল, মাঝখানে ছিল। এবার একে যখনই হেলিয়ে দিয়েছি তখন তুমি ভালো করে দেখতে পাবে যে এই অংশের সাপেক্ষে এই অংশ কি বেশি জলে ডুবে গেছে, তাই না? একে যদি ব্যাপারটা এরকম যে ও কি ছিল এরকম একদম মিডল পয়েন্ট, এবার একে যদি হেলিয়ে দিই তবে এই অংশটা কি জলের মধ্যে বেশি নেমে গেছে, তাহলে এই অংশটা জলের মধ্যে বেশি নেমে গেছে মানে কি, তাহলে এই অংশ থেকে বেশি পরিমাণ জল অপসারিত হয়েছে, তাই না? এখানে কি ছিল সমান, আগে কিসে ছিল যখন হেলানো হয়নি, এখানে কি সমান জল গেছে, এখানে সমান জল গেছে, তাহলে ওটা মাঝখানে ছিল। এবার যদি হেলিয়ে দিই তাহলে দেখো যে এই অংশে কম জল গেছে আর এই অংশে কি বেশি জল বার হয়েছে, তার মানে বেশি জল বার হয়েছে মানে কি, তাহলে এই অংশে জলের ভরের পরিমাণটা বেশি গেছে, তার মানে এবার ওর ভার কেন্দ্র কি ওর ঠিক মাঝখানে থাকবে না, কেন, যেদিকে ভর বেশি ভর কেন্দ্র ঠিক সেদিকে থাকবে, তার মানে জল তাহলে বেশি বার হয়েছে কোথায়, এই অংশ থেকে, তাই তো? তাহলে এই অংশ থেকে বার হয়েছে, তার মানে যেখানে হওয়ার কথা বি, তাহলে বি এর সেখানে হবে না, যেদিকে জল বেশি বার হয়েছে তার মানে কি ভর কেন্দ্র ঠিক জলের কি ভর তাহলে সেদিকে আছে বেশি, কেন জল এখানে ভর বেশি, তাহলে কি হবে, তাহলে বি তাহলে এখান থেকে তাহলে কি হবে, বি থাকার কথা কোথায়, এই লাইন বরাবর, তাই না? জি হলো বি আর বি কি এই লাইনে থাকার কথা, বাট এখন এই লাইনে হবে না, কেন হবে না, কারণ সমান অ্যামাউন্টে জল বার হয়নি, তাই জল বার বেশি অপসারিত হয়েছে কোথায়, এই দিকে, তার মানে এইদিকে কি অংশের জলের ভরটা বেশি, তাই টোটাল তাহলে ভর কেন শিফট করবে কোথায়, যেদিকে বেশি জলের ভর আছে তাহলে কোথায়, সে শিফট করলো এই পয়েন্টে, কোথায়, এই পয়েন্টে, এটাকে আমাদের বি পয়েন্ট, মানে যে বি ছিল এই পয়েন্টটা, বাট ও করবে ও শিফট করবে বি ওয়ান পয়েন্টে। তাহলে এবার এখানে ইম্পর্টেন্ট জিনিস যে এখানে টর্ক সৃষ্টি হলো না, বা এখানে টর্ক সৃষ্টি কেন হবে, এখানে টর্ক সৃষ্টি কেন হলো না, কারণ প্লাবতা কেন্দ্র কোনো পরিবর্তন হয়নি, ফলে বি আর জি সেম লাইন দিয়ে যাচ্ছে, ফলে কোনো টর্ক সৃষ্টি হবে না, তাই না? এই যে কোনো টর্ক সৃষ্টি হবে না, বাট এবার দেখো কিন্তু এখানে আবার টর্ক সৃষ্টি হবে, কেন হবে, কারণ জি টানছে কোন দিকে, জি টানছে নিচের দিকে, জি টানছে কোন দিকে, জি টানছে নিচের দিকে, বাট বি কি ঠেলছে কোথায়, উপরের দিকে, তার মানে দেখো তাহলে এই যে এ বি যে আছে কেন্দ্রীয় অক্ষ, তাহলে কেন্দ্রীয় অক্ষ কি হচ্ছে, একটা ঠেলছে একটা কি করছে, টানছে, তার মানে দেখো তো যে তাহলে কি হলো, তাহলে এরকম একটা শেপ তৈরি হয়েছে না, এই যে এটা কি কেন্দ্রীয় অক্ষ, একজন কি করছে ও শিফট করলো, তাহলে একজন ঠেলছে, তাই তো, একজন ঠেলছে আর একজন টানছে, তাহলে কি ও তাহলে ঘুরে যাবে, তাই তো? তাহলে ও তাহলে ঘুরবে কোন দিকে, ও কি করবে, ও তাহলে কি করবে, তাহলে ঘুরবে, তাহলে কোন দিকে ঘুরছে, তাহলে ঘুরছে কোন দিকে, তাই তো, ঘুরছে কোন দিকে, এই দিকে নাকি এই দিকে, ও ঘুরছে কোন দিকে, ও তো ঠেলছে উপর দিকে না, তাহলে কি ও ঠেলছে উপর দিকে, তার মানে এই টোটাল বস্তু তাহলে ঘুরবে কোন দিকে, এই টোটাল বস্তু, এই সম্পূর্ণ বস্তু ঘুরবে কোন দিকে, ও ঘূর্ণন কোন দিকে, একে ঠেলছে, একে উপর দিকে ঠেলছে, একে ঠেলছে নিচে, তাহলে এই টোটাল তাহলে বস্তু ঘুরবে কোন দিকে, উপরের দিকে, তাহলে উপরের দিকে ঘুরবে মানে কি, তাহলে এই বস্তু তার আগের অবস্থায় ফিরে চলে আসবে,
ফিরে আসবে, তাই তো? তার মানে কি যে এখানে টর্ক সৃষ্টি হয়েছে, তাহলে এখানে টর্ক সৃষ্টি কেন হয়েছে? এখানে টর্ক সৃষ্টি কেন হয়েছে? কারণ বি আর জি তো অবশ্যই সেম রেখায় নাই, তাহলে কি বি কি করছে? ঠেলছে আর জি নামাচ্ছে, তাহলে কি হবে? দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী ফোর্স, তাহলে কি করবে? টর্ক সৃষ্টি হবে, তাহলে ওকে ঘুরিয়ে দিবে। ক্লিয়ার? এবং তোমাকে এখান থেকে পড়তে হবে মেটা কেন্দ্র। কি পড়তে হবে এক জিনিস, যে মেটা কেন্দ্র। কি বললাম? মেটা কেন্দ্র। যে অ্যাকচুয়ালি মেটা কেন্দ্র কি? মেটা কেন্দ্র বলতে বোঝায় যে হেলানো অবস্থায়, এটা কি বস্তুটা হেলে আছে, তাহলে হেলানো অবস্থায় কোনো বস্তু প্রবতা কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, হেলানো অবস্থায় কোনো বস্তুর প্রবতা কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই কেন্দ্রীয় রেখাকে যে পয়েন্টে ছেদ করে তাকে কি বলি আমরা? মেটা কেন্দ্র। তার মানে এটা কি জি পয়েন্ট, এটা কি বি পয়েন্ট, তাহলে এই হেলানো অবস্থায় কোনো বস্তুর কি প্রবতা কেন্দ্র থেকে উলম্ব রেখা এই এবি কে ছেদ করলো কোথায়? এই পয়েন্টে, তাহলে এটা কি বলবো? মেটা কেন্দ্র। তাহলে এটা কি ভর কেন্দ্র, এটা আমাদের মেটা কেন্দ্র। তার মানে সুস্থির সাম্যের ক্ষেত্রে মেটা কেন্দ্র থাকে কোথায়? উপরে, আর ভার কেন্দ্র থাকে কোথায়? নিচে। ক্লিয়ার? এবার অস্থির সাম্য। এবার কি বলে যে অস্থির সাম্য। দেখি অস্থির সাম্যের ক্ষেত্রে কি হয়? অস্থির সাম্যের ক্ষেত্রেও টর্ক সৃষ্টি হয়, অবশ্যই টর্ক সৃষ্টি হয়, বাট এমন টর্ক সৃষ্টি হবে যার জন্য কি বস্তুটা আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, ও উল্টে যাবে, মানে অন্য নতুন সাম্যাবস্থান তৈরি করবে। যে সেটা কেমন? যে সেম যদি বলা হয় এটা একটা বস্তু, এটা কি একটা তরল আছে, ঠিক আছে, এবার সেম একটা বস্তু ছিল, এবার একে কি করা হলো? একে এবার হেলানো হয়েছে, তাই তো? একে এবার হেলানো হয়েছে, তাহলে ওর যদি হেলানো হয় তাহলে এর তাহলে জি কোথায় আছে? ওর জি হয়তো এসো পয়েন্টে আছে, তাই তো? জি এখানে আছে, এটাও জি পয়েন্ট, এটা কি ওর কেন্দ্রীয় রেখা, তাই তো? তাহলে একই রকম ভাবে আমরা বলবো, তাহলে তাহলে বি কি করবে? এর বি করবে এদিকে কি জল বেশি অপসারিত হয়েছে, তাহলে এখানে ওর বি এই সাইডে শিফট করবে, তাহলে বি তাহলে এখানে শিফট করলো, হ্যাঁ। তাহলে এখানে জি এর কাজ কি? নিচের দিকে কি করা? ঠেলা, ধরলাম W1, আর এই বি এর কাজ কি? উপরে টানা, W2, তাই তো? W1 কি? ওজন, আর W2 কি? প্লবক বল, তাই তো? তার মানে দেখো, তাহলে এই বিটা কি? এই এখানে যাচ্ছে বি, তাহলে এই বি কে আমরা কি বলবো? এই বি পয়েন্টকে আমরা বলবো, এই বি পয়েন্টকে আমরা বলবো যে হেলানো অবস্থায় কোনো বস্তু কি প্রবতা কেন্দ্র, তাই তো? তার মানে এই হেলানো অবস্থায় কোনো বস্তুর প্রবতা কেন্দ্র থেকে অঙ্কিত সরল রেখা বা অঙ্কিত কি লম্ব এই কেন্দ্রীয় রেখাকে যে পয়েন্টে ছেদ করে তাকে আমরা কি বলি? মেটা কেন্দ্র। তার মানে দেখো তো, তাহলে এই ক্ষেত্রে টর্ক সৃষ্টি হওয়া সম্ভব কি সম্ভব না? অবশ্যই টর্ক সৃষ্টি হওয়া সম্ভব। কেন সম্ভব? কারণ অ্যাকচুয়ালি ওর জি কোন দিকে? নিচের দিকে, বি উপরের দিকে, হ্যাঁ, দুটি কি সমান্তরাল, ঠিকই আছে, কেন বস্তু ভাসছে সমান এবং সমান্তরাল, তাই তো? যে ওজন এবং কি প্লাবক বল সমান, কিন্তু ওরা এবার একই লাইনে নাই তো, এই সাইডে ও এই সাইডে, তাহলে একই লাইনে নাই, তার মানে কি দুটি কি আছে? সমান সমান্তরাল বিপরীত, ফলে কি করবে? একজন ঠেলবে, একজন টানবে, তাহলে কি করবে? যে একজন কি করবে? একজন ঠেলবে, একজন টানবে, তাই তো? যে এখানে জি করবে, এখানে বি করবে, এটা তো আমাদের বি পয়েন্ট, তাহলে বি করবে, বি ওকে উপর দিকে টানবে, উপর দিকে, আর এটা কি? এটা আমাদের জি পয়েন্ট, কেন? বি এর থেকে জি থাকে উপরে, তাহলে জি ওকে ঠেলছে, বি ওকে টানছে,
জি ওকে ঠেলছে, বি ওকে টানছে, তাহলে কি হবে? এ ঠেলছে ও টানছে, তাহলে কি হবে? একটা টর্ক সৃষ্টি হয়েছে। এবং দেখো তো, দেখো এক্ষেত্রে টর্ক কেমন হয়েছিল? এক্ষেত্রে টর্ক হয়েছিল কেমন? সুস্থি সাম্যর ক্ষেত্রে টর্ক কেমন হয়েছিল? সুস্থির ক্ষেত্রে টর্ক হয়েছিল উপর দিকে, এটা এটা এই সাইডে। তার মানে কি, ও যখনই কাট হয়ে গিয়েছিল ওকে টর্ক ওকে উপর দিকে ঠেলছিল। বাট এই ক্ষেত্রে টর্ক কেমন হয়েছে? বাট এই ক্ষেত্রে টর্ক কি, একটা এইদিকে একটা এই সাইডে। তার মানে কি, দেখো তো এখানেও টর্ক, অস্থির টর্ক, বাট দুটা কি টর্ক কিন্তু আলাদা। এই টর্ক কি করছে? এই টর্কের কাজ কি, ওকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সুসিসাম্য। বাট এক্ষেত্রে কি, এক্ষেত্রে কি, এক্ষেত্রে ওকে আবার হেলানো চেষ্টা করছে, তাই না? কারণ এক্ষেত্রে যে টর্ক কি করছে, যেটা ও হেলে গেছে, এই টর্ককে ওকে উঠানোর চেষ্টা করছে। আর এইটা হেলে গেছে কি, এই টর্ক ওকে নামানোর চেষ্টা করছে। তার মানে কি, এক্ষেত্রে কি সুসিসাম্যর ক্ষেত্রে প্রবণতা কেন্দ্রে চেঞ্জ হয়েছে, টর্ক সৃষ্টি হয়েছে। বা এক্ষেত্রে কি তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, দেখো যাওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু জোর করে করিনি, এটাই ফিজিক্স, তাই তো? এটা কি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা সুসিসাম্য। বাট এক্ষেত্রে যে টর্ক সৃষ্টি হয়েছে, তাই তো, বি, এটা কি বি উপর দিকে, এটা কি জি নিচের দিকে। তার মানে কি এক্ষেত্রে টর্ক, তাহলে ওই টর্ক কি হচ্ছে, ওর অপোজিট দিকে। তার মানে যদি দেখতাম, সাপোজ যদি দেখতাম যে এক্ষেত্রে ওরকম হয়েছে যে, দেখো তো এখানে টর্ক, এখানে টর্ক, বাট এই টর্ক কোন দিকে, ওকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে সুস্থি। আর এখানে টর্ক ওকে কি করছে, ওকে তো উপরে তো নিয়ে যাওয়ার চেষ্টা করছেই না, ওকে কি, ওকে আরো কি করছে, ওকে আরো বিকৃতি ঘটাই দিচ্ছে, তাই না? এই যে এটা কোন দিকে, নিচের দিকে, ওটা উপরের দিকে। তার মানে কি, এ ঠেলছে উপরে উঠছে, আর এখানে কি, এটা উল্টা, ও টানছে উপরে উঠছে। তার মানে এখানে কি করছে, এখানেও টর্ক সৃষ্টি হয়েছে, বাট এই টর্ককে ওকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য কোনো চেষ্টা করবে না। এটা কি করবে, একে তার হচ্ছে ওকে একদম উল্টে দেবে। দেখো কি করে হচ্ছে, দেখো তাহলে এই বি থেকে, মানে হেলানো অবস্থায় প্লবতার কেন্দ্র থেকে যে রেখা তার এবি রেখাকে ছেদ করবে, তাকে আমরা কি বলি, মেটা কেন্দ্র। আর এটা কি ভার কেন্দ্র। তাহলে এটা কেন উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ও তাকে বিঘ্ন করছে, কেন করছে? দেখো তো এক্ষেত্রে কি এম আর জি কি, যে সুস্থিসাম্যের ক্ষেত্রে ভর, সুস্থিসাম্যের ক্ষেত্রে ভার কেন্দ্র অপেক্ষা মেটা কেন্দ্র হয়ে আছে উপরে আছে, মানে ভার কেন্দ্র নিচে। বাট এক্ষেত্রে কি উল্টা কেস হয়েছে, তো এক্ষেত্রে উল্টা কেস, কোথায় ভার কেন্দ্র কোথায়, উপর দিকে, আর মেটা কেন্দ্র কোথায়, নিচের দিকে। ফলে কি, ফলে এক্ষেত্রে বাস উল্টে যাবে। সেই জন্য তোমরা একটু ছোট ক্লাসে পড়ার কথা যে দোতলা বাসের ছাদের উপরে কোনো মানুষকে দাঁড়াতে দেয় না। কেন দেয় না? কারণ এটাই অ্যাকচুয়াল কারণ, যে যদি দোতলা বাসের মাথার উপরে যদি কেউ দাঁড়ায়, তবে কি হবে, তবে ভার কেন্দ্রটা কোথায়, তবে ভার কেন্দ্র উপরে উঠে যাবে আর মেটা কেন্দ্র নিচে। তাহলে কি করবে, তাহলে ওর মধ্যে কি যে একটি সাম্য তৈরি হবে, সেটা হবে অস্থির। ফলে কি ওই গাড়িকে ডিগবাজি করে দেবে। যেমন সেম কি ওই নৌকার ক্ষেত্রে, তাই নৌকার ক্ষেত্রে যত মানুষ চড়বে এবং সব মানুষ নৌকার উপর যদি দাঁড়িয়ে থাকে, তাহলে কি হবে, তাহলে অটোমেটিক্যালি প্রত্যেকটি ভর উপর দিকে আছে, তাহলে নৌকা সহ মানুষ সহ টোটাল নৌকা সহ সিস্টেমের কি হবে, ভর কেন্দ্র উপরে, মেটা কেন্দ্র নিচে। তাহলে কি করবে, তাহলে এই জিওকে নামাবে ও উঠাবে, তাহলে ওই নৌকা তাহলে ঘুরবে কোন দিকে, উল্টা ঘুরে যাবে। তার মানে কি নৌকাটা ডিগবাজি খেয়ে যাবে। এটাই মেন কনসেপ্ট। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা খুব ইজি ভাবে বোঝানো হলো। যদি বুঝতে না পারো, প্রত্যেকের আইকিউ লেভেল অবশ্যই আলাদা, যদি কেউ বুঝতে না পারো তবে এই ক্লাসটি বারবার দেখো, নিজেরা ছবি আঁকো। আমি আমি আমার বুঝে কোনো লাভ নাই, তোমরা যত ভালো করে বুঝতে পারবে তত তোমাদের প্রফিট, তত তোমাদের বেনিফিট। অ্যাকচুয়ালি আমার বুঝে কোনো লাভ নাই, তুমি কত ভালো বুঝতে পারছো সেটাই আমার দেখার বিষয়। যে আশা করি তোমাদের বইয়ে যা দেওয়া আছে তার থেকে আমি অনেক ডিটেলসে বললাম এই ব্যাপারগুলো। তাহলে কি নিরপেক্ষ সময় কোনো টর্ক সৃষ্টি হবে না, প্লবতা কোনো পরিবর্তন হবে না, কেন কি জি আর বি সেম লাইন, কোনো টর্কই হবে না। ফলে কি ঘূর্ণন নাই, সুস্থিসাম্য বি চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ কি
জল বেশি ওই সাইডে অপসাইড মানে অপসাইড হয়েছে, তাহলে প্রবল থাকার পরিমাণ হবে টর্ক সৃষ্টি হবে, বাট এমন টর্ক সৃষ্টি হবে যার ক্ষেত্রে মেটা কেন্দ্র উপরে ভার কেন্দ্র নিচে, তাহলে কি ওকে তাহলে ওঠানোর চেষ্টা করবে। আর অক্সিজেনের ক্ষেত্রে প্রবলতা কেন্দ্র পরিবর্তন হবে, টর্ক সৃষ্টি হবে, বাট এমন টর্ক সৃষ্টি হবে যার ক্ষেত্রে কি হবে যে জি কোথায় মেটা কেন্দ্র নিচে ভার কেন্দ্র উপরে, তাহলে কি তাহলে 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 এখানে কি টর্কটা ছিল এরকম, তাই না, বি উপরের দিকে আর এখানে কি বি নিচের দিকে, তাহলে তাহলে কি অস্থিসাম্যের ক্ষেত্রে টর্ক সৃষ্টি হবে, বাট এক্ষেত্রে এমন টর্ক ফলে কি করবে, ফলে একে তো এখানে ছিল এরকম, ওকে হেলানো হয়েছে, বাট ও কি করবে, ও এদিকে আর ওঠার তো চান্স নাই, কেন কি ওর টর্ক কোন দিকে, ওর টর্ক তো উল্টা দিকে ঘুরছে, এক্ষেত্রে ও ছিল এরকম হেলিয়ে গেল এরকম, বাট এক্ষেত্রে টর্ক, তাহলে এই টর্ক কি ওকে উঠাচ্ছে কোন দিকে, এই উপরের দিকে মানে কিছু স্থির, আর এক্ষেত্রে কি ছিল এরকম মানে এরকমই ছিল, ওকে ওকে হেলালাম, বাট এখানে টর্ক কেমন, টর্ক হচ্ছে কেমন এভাবে, কারণ কি ও এভাবে না, ওকে আরো এভাবে ঘুরিয়ে দেবে, তার মানে কি নৌকাটা উল্টে যাবে, সেটা আমাদের অস্থির সাম্য। এবার নেক্সট ভাসমান বস্তু সংক্রান্ত দুটি প্রয়োজনীয় তথ্য, যে ভাসমান বস্তু সংক্রান্ত দুটি প্রয়োজনীয় তথ্য, যে তথ্যগুলি আমাদের এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল প্রবলেমগুলি করার জন্য খুব কাজে লাগবে। যে ভাসমান বস্তু সংক্রান্ত দুটি প্রয়োজনীয় তথ্য, এবং যে দুটি তথ্য আমাদের এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল করতে খুব কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ভাসমান বস্তুর শর্ত, তাহলে ভাসমান বস্তুর শর্ত, তাহলে ভাসমান বস্তুর শর্ত বলতে আমরা কি বুঝি, যে ভাসমান বস্তুর ওজন ইকুয়াল টু কি বোঝায়, প্লাবক বল, মানে অপসারিত তরলের যে ওজনের সঙ্গে সমান। ঠিক আছে, তাই তো, ভাসমান বস্তুর ওজন ইকুয়ালস টু প্লাবক বল। ঠিক আছে, ধরি বস্তুর আয়তন, হ্যাঁ, যে ধরি বস্তুর মোট আয়তন, ধরি বস্তুর মোট আয়তন ক্যাপিটাল ভি, কমা বস্তুর ঘনত্ব ক্যাপিটাল ডি, বস্তুর মোট আয়তন ডি আর মোট ঘনত্ব হচ্ছে মানে মোট আয়তন ভি, মোট ঘনত্ব ডি, এবং বস্তুটি স্মল ভি আয়তন তরলে নিমজ্জিত রয়েছে, এবং তরলের ঘনত্ব স্মল ডি। তার মানে কি, যে বস্তুর মোট আয়তন ক্যাপিটাল ভি, বস্তুর মোট ঘনত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, এবং মানে অ্যাকচুয়ালি কি টোটাল, মানে এরকম ব্যাপারটা এরকম যে এটা কি, এটা জলের মধ্যে এভাবে ভাসছে, তাই তো, ভাসছে, এবং এই টোটালটা কত, টোটালটা আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি, বাট এই টোটাল কত আয়তন জলের মধ্যে নিমজ্জিত আছে, টোটালটা কত ভি, বাট সম্পূর্ণ তো ভি আয়তন তো নাই না, বস্তু ভাসছে, তাহলে কত তাহলে আয়তন জলে নিমজ্জিত আছে, স্মল ভি পরিমাণ, এবং যে তরল আছে নিমজ্জিত সেই তরলের কত ঘনত্ব, স্মল ডি। ঠিক আছে, তাহলে আমরা তাহলে কি জানি, যে ভাসানের যে শর্ত অনুসারে ভাসমান বস্তুর ওজন, তাহলে ভাসমান বস্তুর ওজন মানে কি, ভিরোজি মানে mg, তাই তো, mg মানে কি বস্তুর ওজন, তাই তো, বস্তুর ওজন কত mg, আর ইকুয়ালস টু প্লাবক বল, তাহলে প্লাবক বল কত w, তাহলে প্লাবক বল কত হয়, প্লাবক বল হয় v dg, তাই না, v dg, কারণ অ্যাকচুয়ালি প্লাবক বল বলতে কি বোঝায়,
ভি রো জি, তাই তো, ভি রো জি। প্লাবক বল বলতে কি বোঝায়, যে ভি রো জি, এটা আমার প্রমাণ করা আছে। ভি বলতে কি বোঝায়, কত আয়তন জলে নিমজ্জিত আছে। তাহলে একে তাহলে কত আয়তন আছে নিমজ্জিত, স্মল ভি পরিমাণ। রো মানে কি, যে তরলে নিমজ্জিত আছে ওই তরলের ঘনত্ব কত, ডি ইন্টু জি। আর এম মানে কি, এম মানে বস্তুর ভর, তাই তো, বস্তুর ওজন মানে কি এম জি। তাহলে বস্তুর ভর মানে কি, তাহলে ভর মানে কি, ভর মানে হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন ইনটু জি ইকুয়ালস টু স্মল ডি জি, তাই তো। তাহলে ডি ক্যাপিটাল ভিজি মানে বস্তুর কি ওজন, মানে ভাসমান বস্তুর ওজন ইকুয়ালস টু প্লাবক বল কত, স্মল ভি ভিজি। স্মল ভি কেন, এখানে ক্যাপিটাল ভি কেন বলবো, কারণ অ্যাকচুয়ালি কি টোটাল ভি তো ডুবে নেই না, স্মল ভি পরিমাণ ডুবে আছে। তাহলে এই জি আর জি কাটবে, তাহলে কে থাকলো, ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়ালস টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এখান থেকে তোমাদের অঙ্ক করতে হবে। কি অঙ্ক করতে হবে, যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়ালস টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। অ্যাকচুয়ালি যে কোনো বস্তু যদি ভাসমান থাকে তবে কি, তবে ভাসমান বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব ইকুয়ালস টু কত অংশ কি তরলে নিমজ্জিত আছে বাই বস্তুর মোট আয়তন, তাই তো। কত আয়তন নিমজ্জিত আছে স্মল ভি, আর টোটাল আয়তন তো ক্যাপিটাল ভি, তাই তো। এটা আমাদের পেলাম। তাহলে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়ালস টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এটা অবশ্যই আমাদের কাজে লাগবেই লাগবে নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি আমরা কি জানি, আমরা এখান থেকে কি পড়বো, যে ভাসমান বস্তু সংক্রান্ত দুটি প্রয়োজনীয় তথ্য। একটা পেলাম এই তথ্য, আর একটা সেকেন্ড তথ্য। এবার তাই তো, এটা আমি পেলাম, এটা লেখা। এবার সেকেন্ড তথ্য, তাহলে এবার সেকেন্ড তথ্য কি, এবার সেকেন্ড তথ্য বলবো। দেখো তো, যে ধরলাম যে স্মল ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ভি ইন্টু এন। এটা মানে কি বোঝায়, এন ইকুয়ালস টু হচ্ছে এন, স্মল এন বলতে বোঝায় যে আয়তনের কত অংশ তরলে নিমজ্জিত রয়েছে। মানে অ্যাকচুয়ালি এই স্মল ভি বলতে কি বোঝায়, এই স্মল ভি বলতে বোঝায় কত আয়তন তরলে নিমজ্জিত। তার মানে কি, এই স্মল ভি মানে কি, যে মোট আয়তনের এর অংশ নিমজ্জিত আছে, তাই তো। মানে অ্যাকচুয়ালি টোটাল কত আয়তন, টোটাল আয়তন ভি, তাই তো, টোটাল আয়তন ভি। তাহলে টোটাল আয়তনের কত অংশ তরলে নিমজ্জিত আছে, মানে কত অংশ আয়তন স্মল ভি। তার মানে স্মল ভি মানে কি, মোট আয়তন ইনটু এন অংশ, তাই তো। যে অ্যাকচুয়ালি স্মল ভি মানে কি, যে কত আয়তন তরলে নিমজ্জিত আছে। তাহলে তাহলে এই টোটাল কত আয়তন ক্যাপিটাল ভি, তাহলে কত পরিমাণ আছে স্মল ভি। তার মানে এই স্মল ভিটা মানে আমি এটাও বলতে পারি যে টোটাল ভি ইনটু এত অংশ, তাই তো। যদি বলা হয় এরকম, যদি বলি n ইকুয়ালস টু হাফ, যদি বলি n ইকুয়ালস টু হাফ, তাহলে n ইকুয়ালস টু হাফ বলতে কি বোঝায়, তাহলে স্মল ভি মানে হবে ক্যাপিটাল ভি ইনটু হাফ। তার মানে আমরা বলতে পারবো যে মোট আয়তনের অর্ধেক অংশ ডুবে আছে, তাই না। যদি বলি এর মানে হচ্ছে 1/3, তার মানে কি, তাহলে টোটাল আয়তনের 1/3 অংশ তরলে নিমজ্জিত আছে, এই ব্যাপারটা। তাহলে স্মল ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ভি ইনটু এন, এন মানে কি কত অংশ তরলে নিমজ্জিত আছে, কত আয়তনের অংশ, ঠিক আছে। তার মানে স্মল ভি মানে কি লিখলাম, তাহলে স্মল ভি মানে কত আয়তন তরলে নিমজ্জিত আছে। তাহলে কত আয়তন আছে, মোট আয়তনের এন অংশ, তাই তো। তার মানে আমরা পেলাম যে স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়ালস টু কত এন, ঠিক আছে, এন। এবং আমরা এটা অলরেডি আগে পেয়েছি যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়ালস টু মানে কি স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এবং আবার স্মল ভি বাই ক্যাপিটাল ভি মানে কি আবার হচ্ছে এন, তাই না। আবার এটা মানে কি এন। তার মানে আমি এটা বলতে পারি যে এ এর বন্ধু, তাই তো, যে এ এর বন্ধু, এ আবার এর বন্ধু।
তার মানে এ এবার এর বন্ধু, তাই তো? মানে অ্যাকচুয়ালি কি ওরা তিনটে কি আছে সমান, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু আমার এন, তাই না? স্মল ডি বাই ক্যাপিটাল ভি যদি এন হয় তাহলে এই স্মল ডি বাই ক্যাপিটাল ভি ইকুয়ালস টু কত, ক্যাপিটাল ডি বাই স্মল ডি, তাহলে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়ালস টু এন হবে। তার মানে ক্যাপিটাল ডি ইকুয়ালস কত হবে, স্মল ডি ইনটু এন। তার মানে পদার্থের ঘনত্ব ইকুয়ালস টু তরলের ঘনত্ব ইনটু এন অংশ। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে অ্যাকচুয়ালি নৌকা কখন দুলছে বাট ডুবছে না, আবার দুললো বাট ডুবে গেল, এরকম কেন হচ্ছে, তাই তো? যে বিভিন্ন জলযান সংক্রান্ত যে থিওরি বা বিভিন্ন কনসেপ্ট, কেন ডুবে গেল বা কেন ডুবলো না, এসব সবইকে আমরা পাই এই মেরুকেন্দ্র এবং ভর কেন্দ্র থেকে। এবং এখানে টর্ক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই টর্ক। হ্যাঁ, এবং টর্ক সম্বন্ধে তোমরা অবশ্যই মেকানিক্সে গিয়ে আরো খুব ডিটেলস তোমরা পড়বে যে অ্যাকচুয়ালি টর্ক কি, তাই তো? টর্ক কি, এই টর্ক সম্বন্ধে তোমরা মেকানিক্সে গিয়ে আরো ডিটেলসে পড়বে, বাট এক্ষেত্রে একটু দরকার ছিল। আশা করি টর্ক তোমরা বুঝতে পেরেছো। এবং এই ক্লাসটি যদি বুঝতে না পারো, খুব মজাদার ক্লাস কিন্তু তোমরা পড়বে এবং নোট করবে, যেভাবে আমি নোট করেছি নিরপেক্ষ, সুস্থির, অস্থির, দুটো ছবি দেখিয়ে হেলানোর আগে হেলানোর পর তোমরা ওভাবেই করবে, তাহলে সব থেকে ভালো কনসেপ্ট বুঝতে পারবে, তাহলে কোথাও কোনো প্রবলেম হবে না। এবং আমরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।